ফের অনেক দিন পর আবারও সেই শব্দবন্ধের অবতারণা করলো সিবিআই। বৃহত্তর ষড়যন্ত্র। 2022 সালে আমরা প্রথমবার শুনেছিলাম শিক্ষা নিয়োগ দুর্নীতিতে। এবার 9ই আগস্ট যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজে, সেই ঘটনার পিছনেও রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র, এমনটাই দাবি করছে সিবিআই তাদের রিমান্ড লেটারে। এবং সেই ষড়যন্ত্রের অংশীদার কে ছিলেন? অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি, এমনটাই তাদের বক্তব্য। একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু সিবিআই এর এই রিমান্ড লেটারে। আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে চতুর্থবারের জন্য শুনানি। আর তার আগে সিবিআই এর এই দাবি সত্যিই কি রাজ্যের পুলিশ প্রশাসনকে চাপের মুখে ফেলে দিতে পারে নতুন করে? এই প্রশ্ন উঠছে। আলোচনা করব যারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই পরিচয় করিয়ে দিই। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন অর্চনা মজুমদার, আইনজীবী শীর্ষেন্দু সিনহা এবং চয়ন ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। প্রথমেই আপনাদের দেখাবো একাধিক অসঙ্গতির প্রশ্ন উঠেছে। সিবিআই যে অভিযোগগুলো করেছে পরপর একবার দেখাই। জেনারেল ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়েছিল, তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। খবর পেয়েও 1 ঘন্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছন টালা থানার ওসি, যদিও দূরত্ব কিন্তু মাত্র 1 কিলোমিটার। 14 ঘন্টা পরে দায়ের হয়েছে এফআইআর, অথচ শেষকৃত্যের জন্য তাড়াহুড়ো করা হয়েছে। আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ খুনের মামলায় এই সমস্ত অভিযোগ কিন্তু টালা থানার ওসির বিরুদ্ধে করছে সিবিআই তাদের রিমান্ড লেটারে, যেখানে বলা হচ্ছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল সকাল 10:03 প্রাক্তন অধ্যক্ষের কাছ থেকে প্রথমবার খবর পেয়েছিলেন, কিন্তু ঘটনাস্থলে পৌঁছলেন 1 ঘন্টা পরে। যে প্রথম যে জেনারেল ডায়েরি, সেখানে উল্লেখ ছিল যে পোস্ট গ্রাজুয়েট শ্রেণীর দেহ উদ্ধার হয়েছে অচৈতন্য অবস্থায়, অথচ চিকিৎসকরা কিন্তু আগেই দেহ পরীক্ষা করে জানিয়েছিলেন যে তার মৃত্যু হয়েছে। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের মধ্যে চক্রান্ত করে জিডিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়েছিল, এমনটাই সিবিআই দাবি করছে। সিবিআই দাবি করেছে টালা থানার ওসি সকাল 10:03 প্রথমবার ফোনে খবর পেয়েছিলেন। দুপুর 2:55 উপাধ্যক্ষ তিনি অভিযোগ করেন। সন্ধ্যে 7:30 নিহত চিকিৎসকের বাবা অভিযোগ করেন, কিন্তু তারপরও টালা থানার ওসি তিনি এফআইআর দায়ের করেননি। এফআইআর দায়ের হয়েছিল সেই রাত 11:45, যেমনটা সেই সুপ্রিম কোর্টে আমরা শুনেছিলাম। অর্থাৎ অযৌক্তিকভাবে এই 14 ঘন্টা দেরি করে অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছিলেন রাত্রির 11:30 এবং রাত 11:45 সেই এফআইআর হয়েছিল। সিবিআই রিমান্ড লেটারে আরও দাবি করছে যে টালা থানার ওসি সময় মতো নিহত চিকিৎসকের ডেথ সার্টিফিকেটও করাননি, তার ফলে সুরতহাল এবং ময়নাতদন্তে দেরি হয়েছিল। ময়নাতদন্ত হয়েছিল সন্ধ্যে 6:10 থেকে 7:10, আপনারা জানেন। এবং সেই ময়নাতদন্ত করার জন্য একজন ফরেন্সিক বিশেষজ্ঞ তিনি কিন্তু বিশেষ একটি অনুমতি চেয়ে চিঠিও দিয়েছিলেন। ময়নাতদন্তে দেরি হয়েছিল, সন্ধ্যের পর ময়নাতদন্ত হয়েছিল, কিন্তু শেষকৃত্যে তাড়াহুড়ো হয়েছিল এবং দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন পরিবারের পক্ষ থেকে করা হয়েছিল, দেহ রাখার আবেদন করা হয়েছিল, সেই রিকোয়েস্ট কিন্তু রাখেননি টালা থানার ওসি, এমনটাই বলছে সিবিআই। গতকাল সিবিআই আইনজীবী আদালতে দাঁড়িয়ে কি বললেন আরজিকর কাণ্ডে বৃহত্তর চক্রান্ত হয়েছে। টালা থানার ওসি এই বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে অন্যতম একজন। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের একটা যোগসাজশ ছিল, এমনটাই সিবিআই দাবি করছে। আমি আলোচনায় আসবো অর্চনাদির কাছে। প্রথমেই আসবো অর্চনাদি। সবটাই কিন্তু দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের হিয়ারিং ঠিক প্রথম 3 দিন ধরে আমরা যেমনটা দেখছি, কার্যত কোথাও গতকাল সিবিআই রিমান্ড লেটারে যে দাবিগুলো করেছে কোথাও কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে। এ রাজ্যের মানুষজন যে প্রশ্নটা তুলছেন সেটা হচ্ছে, আমাদের অতীত অভিজ্ঞতা বলে এই সদ্য মানিক ভট্টাচার্যই বলুন, সুকন্যা মণ্ডলী বলুন, বাকিবুর রহমান, শঙ্করাঢ্য, যে উদাহরণই আপনি দেবেন, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে সিবিআই যখন তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে তখন তাদের বিরুদ্ধে কোট আনকোট অনেক ক্ষেত্রেই বৃহত্তর ষড়যন্ত্র, বিশাল যোগাযোগ, সবটাই তারা বলেছে, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছে। আখেরে কি হয়েছে? সবাই তো বাইরে। আসলে ব্যাপারটা কি জানেন, এই যে তার টালা থানার ওসি তিনি সরকারি অফিসার এবং তিনি ন্যায়, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব তার। আরজিকরের ঘটনার প্রথম দায়িত্ব যদি কারো হয় তিনি টালা থানার ওসি এবং প্রিন্সিপাল। এবং এরা দুজনেই পুলিশের অফিসার এবং ডাক্তার। তারা জানেন একটা আরজিকরের সন্দীপ ঘোষের যত টিম আছে প্রত্যেকে জানেন একটা ডেড বডি, ডেথ ডিক্লারেশন বা একটা মানুষ মরা, মৃত কি জীবিত, সেই জ্ঞানটা 3rd ইয়ার পাস করলেই ডাক্তাররা শেখে। ডেথ সার্টিফিকেট দিতে ইন্টার্নশিপে শিখে যায়। সুতরাং তারা একটা মৃত বডিকে তারা আনকনশিয়াস বলছে, এটা তো অত্যন্ত সহজ ব্যাপার, জলের মতো পরিষ্কার যে তাকে মৃত ডিক্লেয়ার করার কথা প্রিন্সিপাল বলেননি, তাই টালা থানার ওসি করেননি। দে ওয়ার্কড ইন র্যাকেট, হ্যান্ডস ইন সেম গ্লোভস।
এটা একদম পরিষ্কার। এটা সিবিআই বলুক আর না বলুক, প্রথম থেকে আমরা বলে আসছি। 1 নাম্বার। 2 নাম্বার, 4টের পরে যখন আমি নিজে ফোন করে ইমেইল করেছি কমিশনার পুলিশকে, নট টু বার্ন দ্য বডি, প্রিজার্ভ করার জন্য 24 ঘন্টা আমরা সেকেন্ড পোস্টমর্টম চেয়েছি, পলিটিক্যালি না, একজন ডাক্তার হিসেবে। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বহু ডেড বডি এরকম বার্ন করে, আমরা তার বিচার পাই না। নিজে আর্জি করে কয়েকবার করেছি, কিন্তু দ্যাট ওয়াজ ডিনাইড। কেন? সেখানেও কোনো স্বার্থের ব্যাপার আসছে। আপনি বলুন, ওই জায়গাটাকে যে কোনো ডাক্তার জানে, যে কোনো ডেথ হলে ওই জায়গাটাকে কর্ডন করে প্রমাণটাকে রেখে দেওয়া একটি সুরতাল হওয়া অবধি। এফআইআর ইউডি কেস ছেড়েই দিন। বাবা মাকে যেভাবে মিসগাইড করা এবং পয়সার লোভ দেখিয়ে, এটা তো ওসি করেননি, কিন্তু তার ডিসি করেছেন। ব্যাপারটা একই, তারা একটা চক্রের মধ্যে কাজ করে যেভাবে জিনিসটাকে আরজি করে 8-6টা মার্ডার যেগুলোকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে এইটা চালিয়ে দেওয়া হতো, কিন্তু পারেনি। কারণ এই বেলা সকলে বেরিয়ে এসছে এবং ঘটনাটা মুখে চোখে যেরকম আঘাত এবং নির্যাতিতার মা বাবা যেভাবে রুখে দাঁড়িয়েছেন যে আমরা বডি প্রিজার্ভ করতে চাই, জোর করে কারণই দাবি মানা হয়নি, এবং নির্যাতিতার বাবা মাকে তো মেয়ের মুখ দেখতে একেবারে পুলিশের হাতে পায়ে ধরতে হয়েছে, এমনটাই তারা বলেছেন। একদম আমি সমীরদের কাছে এই জায়গায় আসবো। সমীরদা, তাহলে এই যে এতগুলো অভিযোগ উঠলো, অভিজিৎ মণ্ডল যার বিরুদ্ধে আমরা মুখ্যমন্ত্রীকে কদিন আগেই বলতে শুনলাম যে সেই অভিজিৎ মণ্ডল তিনি বিভিন্ন হাসপাতালে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছেন অসুস্থ হয়ে, তাকে কেউ পরিষেবা দেননি, অত্যন্ত অন্যায়, তিনি চিকিৎসকদের সমালোচনা করছেন। কিন্তু এই অভিজিৎ মণ্ডল যার বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ, 1 ঘন্টা দূরত্বে থাকা সত্ত্বেও তিনি 1 ঘন্টা পরে এলেন, জিডির ভিত্তিতে পোস্টমর্টেম হয়ে গেল, সন্ধ্যেবেলা পোস্টমর্টেম হলো, অভিযোগ নিতে রাত্রি 11:30, এফআইআর করতে রাত্রি 11:15 বেজে গেল। এখানে অভিজিৎ মণ্ডলকে একবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করলো না কলকাতা পুলিশ 4 দিনে। দেখুন, কলকাতা পুলিশ এরকম একটা ঘটনা ঘটার পর ধর্ষণকারী বা খুন যে করেছে তাকেই প্রথম 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে সঞ্জয় রায়। স্বাভাবিকভাবে না, সেই ইস্যুতেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। ব্লুটুথ আমি আপনাকে একটু পরে আবার দেখাবো, আমি আপনাকে সমীরদা একটু পরে আবারও দেখাবো, যেখানে এই সঞ্জয় রায়কে কোথাও বাঁচানোর চেষ্টা করছিলেন অভিজিৎ মণ্ডল, এবং সেই কারণে একাধিক তথ্য প্রমাণ চাপা দেওয়া হয়েছে, কোথাও তাকে সেফগার্ড করার চেষ্টা করা হচ্ছিলেন, এমনটা অভিযোগ কিন্তু সিবিআই করেছে। আপনি যাকে মূল অভিযুক্ত বলছেন, যাকে কলকাতা পুলিশ, প্রথমেই কলকাতা পুলিশ সেই কাজ প্রাথমিকভাবে করে, এবং একটা লং টাইম কিছুদিনের জন্য তারা চেয়েছিল তদন্তকে আরো দীর্ঘায়িত, এবং যারা দোষী তাদেরকে ধরার চেষ্টা করেছিল। এবং আপনি যদি দেখেন, সন্দীপ ঘোষের ভিতরে সিট গঠন করেছিল রাজ্য সরকার, স্বাভাবিকভাবে সিবিআইয়ের হাতে যখন কেসটা চলে যায় এবং কোর্ট মনিটরে, সুপ্রিম কোর্টের মনিটরে যখন তদন্তের ভার সিবিআই পায়, সিবিআই আজ 30 দিন পরে আজকে তাদেরকে খুন এবং ধর্ষণ কাণ্ডে কলকাতা পুলিশ কি করলো? এই অভিজিৎ মণ্ডলকে কেন তদন্তের আওতায় আনা হলো না? না না, নিশ্চয়ই আসতো, কিন্তু স্বাভাবিকভাবে প্রথম সময় ছিল না। না, সে তো 30 দিন পরে তো আমরা দেখছি এখন ধর্ষণ খুন কাণ্ডে এই দুজনকে অ্যারেস্ট করছে সিবিআই। স্বাভাবিকভাবে এটা তো একটা লং প্রসেস, তদন্ত তো একদিনে শেষ হবে না, তদন্তের বিভিন্ন ক্লু সামনে আসবে। যদিও সিবিআই কিন্তু এমনটা বলছে যে এই সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য কি কি ধরনের চেষ্টা হয়েছিল। 9 তারিখে ভয়াবহ ঘটনা ঘটে, 10 তারিখে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে অভিযোগগুলো সামনে আসে, কিন্তু তার যে জামাকাপড় জিনিসপত্র সেগুলো বাজেয়াপ্ত করতে আরো 2 দিন সময় নিয়েছিলেন এই টালা থানার ওসি। অর্থাৎ কোথাও তিনি নাকি সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করছিলেন, যাকে মূল অভিযুক্ত বলে একমাত্র গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তবে অভিযোগ কিন্তু আরো, যেখানে বলা হচ্ছে শুধুমাত্র ঘটনা ঘটে যাওয়ার পরেই অকুস্থল কর্ডন অফ না করার অভিযোগ রয়েছে, তথ্য প্রমাণ নষ্টের উদ্দেশ্য নিয়েই তদন্ত করা হয়েছে, তদন্তের অভিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, অভিযুক্তের পোশাক বাজেয়াপ্ত করতে দেরি হয়েছে, এরকমই একের পর এক দাবি কিন্তু করছে সিবিআই, এমন অভিযোগ করছে সিবিআই, এবং একই সঙ্গে বলছে ধৃত ওসি ষড়যন্ত্রের অন্যতম উদ্দেশ্য ছিল এই সঞ্জয় রায়কে আড়াল করা। টালা থানার ওসি, তার কি উদ্দেশ্য থাকতে পারে? যাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ, পরবর্তীকালে তাকে আগে থেকে আড়াল করা, কেন তার জিনিসপত্র বাজেয়াপ্ত করতে 2 দিন সময় লেগে গেল, প্রশ্ন তো উঠছে। সিবিআই এর যে রিমান্ড লেটার গতকাল তারা আদালতে পেশ করেছেন, সেখানে একের পর এক চাঞ্চল্যকর দাবি, ঠিক সেই দাবি ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল যেটা বলেছিলেন যে অকুস্থল নাকি কর্ডন অফ করা হয়েছিল, 40 ফিট আর 11 ফিটের হিসেব দিয়েছিলেন, যাকে কিন্তু নস্যাৎ করেছে সিবিআই। দেখুন,
আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনার পর সামনে আসা ভাইরাল ভিডিওতে দেখা গেছিল সেখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন অনেকে। আর এরপরেই প্রশ্ন উঠেছিল, এরকম একটা ঘটনার পর অকুস্থলে এতজন কি করছিলেন? এতজনের ঢোকা বেরোনোর ফলে তথ্য প্রমাণ নষ্ট হয়নি তো? আর এই নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে কলকাতা পুলিশ। ধরুন এইটাই যেই ঘরটা আপনারা এখানে বসে আছেন, এই ঘরটাকে যদি আপনারা মনে করেন যে 51 ফিট বাই 32 ফিট, আপনি ধরে নিন আমি যেখানে বসে আছি বা যেখানে মাইকগুলো আছে এইখানে হয়তো বডি পাওয়া গেছিল, এবং আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে কি 40 ফিট। তার বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে মা বাবা বসেছিলেন, হসপিটালে জুনিয়র ডাক্তাররা ছিলেন। আপনার এবং আমার মধ্যে যদি ধরে নিই ওইটা কর্ডন আর এখানে ডেড বডি, এর মাঝখানে কিন্তু বহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি, আর তখন প্রবেশ করা সম্ভব নয়। কিন্তু এবার কলকাতা পুলিশের এই দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল সিবিআই। রবিবার আদালতে পেশ করা রিমান্ড লেটারে তারা দাবি করেছে তথ্য প্রমাণ সংরক্ষণের জন্য অকুস্থল কর্ডন করেননি টালা থানার ওসি। এরপরে সেখানে অনেকে ঢুকে পড়ে, গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট হয়। এভাবেও সঞ্জয় রায় এবং অন্যদের আড়াল করার চেষ্টা হয়েছিল। রিমান্ড লেটারে সিবিআই আরও দাবি করেছে টালা থানার ওসি তথ্য প্রমাণ এবং নমুনা সংগ্রহের সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করেননি। এর উদ্দেশ্য ছিল অভিযুক্ত সঞ্জয় রায় এবং অন্য অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের সুবিধা করে দেওয়া। প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার ও হিন্দুলদের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শীর্ষেন্দুদার কাছে একবার যাবো। শীর্ষেন্দুদা, এর সঙ্গে আরো একটা জিনিস যেটা বারবার আদালতে আগের দিন আলোচনায় উঠে এলো, সেটা হচ্ছে যে ভিডিও ফুটেজ। কপিল সিব্বল তিনি বলছেন এন্টায়ার ভিডিও ফুটেজ 4টে ফাইলে নাকি দেওয়া হয়েছে। সিবিআই আইনজীবী তুষার মেহতা, সলিসিটর জেনারেল, তিনি পরিষ্কার বলছেন মাত্র 27 মিনিটের ফুটেজ পেয়েছেন। সিবিআই রিমান্ড লেটারে পরিষ্কার বলছে যে টালা থানার ওসি একটা বড় অংশের ভিডিওগ্রাফি করেনি। ঘটনার প্রথম দিন থেকে নির্যাতিতার বাবা মা যেটা বলছিলেন, জুনিয়র ডাক্তাররা যেগুলো বলছিলেন, এবং সুপ্রিম কোর্টের বিচারপতি পাদ্রিওয়াল যেটা সেদিনে বলেছিলেন, এবং মানুষ যেগুলো বলছিলেন, প্রত্যেকটা সিবিআইয়ের শিলমোহর পড়ছে তদন্তে, একটা একটা করে শিলমোহর পড়ছে। আজকে জিডি যখন হচ্ছে সকালবেলায়, তার এফআইআর হচ্ছে 11:45 রাত্রেবেলায়, 14 ঘন্টা বাদে। এই এফআইআর করতে এত দেরি হলো কেন? 5-6টা প্রশ্ন না, 30 থেকে 35টা প্রশ্ন আছে। শুধুমাত্র ওসি টালাকে হেফাজতে নিয়ে কাজ সম্ভব নয়। এইখানে এই জায়গায় ডিসি নর্থ যিনি টাকার অফার করেছিলেন, ডিসি সেন্ট্রাল যিনি ফিতে দিয়ে নাকি ফুট মাপেন 40 ফুট 11 ফুট, ওনাকে এবং সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। আজকে যেখানে দেখতে পেলেন যে মারা গেছে সেখানে অচৈতন্য বলছেন। আজকে ময়না তদন্ত চালান ছাড়া, ময়না তদন্ত আজকে জিডির ওপর যে জায়গায় অকারেন্স হয় সেই জায়গাতে কর্ডন করছেন 12 ঘন্টা বাদে, সেই জায়গাতে ময়না তদন্ত হয় না। অন্য জায়গায় অন্য কোন মেডিকেল কলেজে হয়, মাছের বাজার বাইরের লোকজন সেই ঢুকেছে মেডিকেল কলেজে এই ময়না তদন্ত করছেন। একটা কথা বলবার, যে মেডিকেল কলেজের ঘটনা অন্য মেডিকেল কলেজে ময়না তদন্ত হয়, কিন্তু আরজি করের ঘটনা আরজি করে ময়না তদন্ত করেছেন এটা। এবং সন্ধ্যাবেলা কোন বইতে লেখা ছিল, সন্ধ্যাবেলা কার কাছ থেকে নির্দেশ এসেছিল? শুধুমাত্র ওসি টালা কিন্তু এই নির্দেশ দেয়নি, তার ওপরওয়ালার থেকে এসেছিল। এই কয়েকজন নিচু তলার পুলিশকে হেফাজতে নিয়ে কাজ হবে না, তদন্ত আরো বেশি করতে হবে সিবিআইকে। সিবিআই সেই জায়গাতে নিরপেক্ষ, সঠিক, দ্রুত তদন্ত করুন। একেবারেই তাই, প্রত্যেকেরই দাবিতে। আমি এই জায়গায় চয়নদার কাছে যাব। চয়নদা, একমাত্র অভিযুক্ত এখনো পর্যন্ত কলকাতা পুলিশের ভার্সন যদি আমরা ধরি, একমাত্র অভিযুক্ত হিসেবে তারা সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে এবং ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার। কিন্তু এখন যেটা সিবিআই রিমান্ডে বলা হচ্ছে যে টালা থানার ওসি তিনি নাকি সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করেছেন সর্বতোভাবে। তাহলে অভিযুক্ত কি? না শুনুন, বিষয়টা হচ্ছে যে অভিযুক্ত মানে একাধিক লোক, কারণ সিবিআইয়ের কথাতে লেখা আছে যে সম্ভাব্য অপরাধীদের সঙ্গেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ছিলেন অভিজিৎ মন্ডল। নির্দিষ্টভাবে আমি দুটো কথা খুব মনে করি যে শীর্ষেন্দুর কথা জের ধরে, সেটা হচ্ছে যে এই গুরুতর শাস্তিযোগ্য অপরাধের ঘটনাতেও ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারা অনুযায়ী এফআইআর দায়ের করা হয়নি। 1, 2 যেটা সেটা হচ্ছে যে টালা থানার ওসি হিসেবে ঘটনাস্থলকে কর্ডন করতে তিনি ব্যর্থ হয়েছে। যে কর্ডন করার কথা এইমাত্র আপনারা ফুটেজটা দেখালেন না, সেটা যে সর্বৈব মিথ্যা,
সর্বভৌম মিথ্যা সেটা সম্পূর্ণ সামনে এসে যাচ্ছে। এবং শেষ যেটা বলছি সেটা হচ্ছে যে সিভিক সঞ্জয় রায়ের জামা কাপড় সিজ করতে অপ্রয়োজনীয়ভাবে 2 দিন দেরি করা, এটার মূল কারণটাই হচ্ছে যে সঞ্জয় রায়কেই একমাত্র অপরাধী হিসেবে সাজাবার জন্য যা প্রিপারেশন দরকার ছিল সেটা করা। এইটা হচ্ছে পরিষ্কার যে এরা আদৌ প্রথম দিকটা প্রস্তুত ছিলেন না এই ধরনের যে আন্দোলন বলুন বা এই ধরনের ডিমান্ড ফেস করা। এবং আমি এখানে বসে কুর্নিশ জানাবো, যদিও আমাদের কমরেড মীনাক্ষী মুখার্জি গাড়ি আটকে ছিলেন বলেই আজকে এই জায়গায় আমরা এসেছি, কিন্তু এই জায়গাটায় আমি বলছি বাবা মা যেভাবে দাঁড়িয়েছিলেন দৃঢ়তা দেখিয়েছেন, সেটা একটা বড় জায়গা। এবং ময়নাতদন্তের যে দাবি বা দেহ সংরক্ষণের যে দাবি পরিবারও করেছিল, এবং অর্চনাদি আপনি সেদিনকে প্রত্যক্ষদর্শী ছিলেন, তারপরও এত দ্রুততার কারণটা কি ছিল? ময়নাতদন্ত করতে সন্ধে গড়িয়ে গেল, ভোর সকালবেলা 9টার সময় দেহ উদ্ধার হলো, অথচ সৎকার কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে হয়ে গেল কাউন্সিলরের সইতে। একদম প্রত্যক্ষদর্শী ওই সেমিনার হলে ক্রাইম সিন যেটা, সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম এবং আমি জানি ওখানে অগণিত মানুষ, সেখানে আমি নান্টু ঘোষকে দেখেছি, শাসক দলের এমএলএ কাউন্সিলরকে দেখেছি, কমিশনার পুলিশকে দেখেছি, ডিসি নর্থ সাউথকে দেখেছি, এই টালা থানার ওসিও একবার ঢুকে বেরোলেন তাও দেখেছি। অগণিত মানুষ, এই অভিজ্ঞ থেকে শুরু করে যাদের বলছি, কাউকে কর্ডন করা হয়নি। আমি গেছি, আমার সাথে 2জন সিকিউরিটি, তাদেরও বাধা দেওয়া হয়নি। বাবা মা কি কোনোভাবে সেমিনার হলে? আরেকটা কথা উনি বলেছেন বাবা মা এই দূরে আছে, একেবারে মিথ্যে কথা। কারণ ওই ঘরের পরে একটা প্যাসেজ, তারপরে সিস্টারদের রুম, তারপরে একটা কোণার ঘরে মাকে গালি রাখা হয়েছে, বাবাকে আরেক জায়গায় নিয়ে রাখা হয়েছে, এক জায়গায় 2জনকে বসিয়ে রাখা হয়নি যাতে তারা কথা না বলতে পারেন। এইরকম অবস্থায় যখন মাকে বলছে, মা বলছে ওনার বাবাকে বলুন। এইরকম অসহায় মা, মানে কি করবেন জানে না, যেভাবে তারা প্রমাণ লোপাট করেছে। শুধু তাই নয়, এই যে কর্ডনের কথা বাদ দিয়ে বলছে যে আমরা ব্যারিকেড করেছি একটা জায়গায়, কিচ্ছু করেনি। একটা সাদা ওই যে 3টে পাল্লা এরকম থাকে কাপড়ের, ওইরকম একখানা শালি, বডি যেহেতু বেয়ার ছিল ওটা একটু ঢেকে দেওয়া ছিল। একাধিক অসঙ্গতি কিন্তু রয়েছে। কলকাতা পুলিশের সেদিনের ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে, এবং নতুন এই রিমান্ড লেটার আগামীকাল যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, তার আগে সিবিআই এর এই রিমান্ড লেটার কিন্তু আরো নতুন নতুন একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে।